নমস্কার, বাংলা স্ফিয়ারের সকালের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দিদি বনাম নীতিশ, এই তুলনা প্রায় অনেকখানি অনিবার্য হয়ে উঠেছে বিহারের এই ফলাফলের পরিপ্রেক্ষিতে, এবং দুই নেতা নেত্রীর যে ভোট কুড়োনোর অভিমুখ সেটা কিছুটা এক বলে। তার আগে এই তুলনামূলক আলোচনায় আসার আগে আমি আপনাদের একটা মজার কথা বলতে চাই। সেটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ রাগ করে ওই তেহেলকা কেলেঙ্কারি ইস্যুতে অটল বিহারী বাজপেয়ীর সরকার ছেড়ে আসার পর দেশের রেলমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মমতা নীতিশের উপর এতটাই ক্রুদ্ধ ছিলেন, ভগবান জানে কেন, যে তিনি নীতিগতভাবে আর ভারতীয় রেলে পাই দিতেন না। ভাবতে পারেন? এবং আজকে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে নীতিশ যে একটা প্রায় ঐতিহাসিক ফল লাভ করলেন, হয়তো এই দিনটাই আসতো না যদি না মুখ্যমন্ত্রীর ঈর্ষা নীতিশকে মহাগঠবন্ধনের আহ্বায়ক হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করত। আপনাদের স্মরণে থাকতে পারে, এই গঠবন্ধনের প্রথম বৈঠক হয়েছিল বম্বেতে। সেই বৈঠকে মোটামুটি ঐকমত্য হয়ে গিয়েছিল যে নীতিশ কুমারই হবেন এর আহ্বায়ক। সত্যি কথা বলতে কি, নীতিশের চেয়ে যোগ্যতর দ্বিতীয় কোনো ব্যক্তি মোদির বিরুদ্ধে অপোজিশনের মুখ হতেই পারেন না। খেলাটা তার হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি করেন। ব্যাস, সেখানেই ভেস্তে যায়। তখনও পর্যন্ত নীতিশ লালুর সঙ্গে সংসার করছিলেন বিহারে। পরিস্থিতি মহাগঠবন্ধনের পক্ষে ছিল, কিন্তু বানচাল করে দিলেন বাংলার মহারানী। এবার আসে যাক কিছুটা তুলনামূলক আলোচনা। নীতিশ কি করেছেন আর মমতা কি করতে পারেননি, সামান্য দু চার কথায় আমি আপনাদের সে কথা বলবো। দেখুন, 2005 সালে নীতিশ যখন বিহারে ক্ষমতায় আসেন, তখন তিনি উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছিলেন তাকে বলা হয় লালু প্রসাদ যাদবের জঙ্গল রাজ। এমন একটা সময় যখন খুন, রকম, মার পিট, মার্ডার, অপহরণ, র্যানসামের জন্য অপহরণ, নকশালদের সঙ্গে এই উঁচু জাতির প্রাইভেট আর্মিদের লড়াই, সব মিলিয়ে একেবারে নৈরাজ্যের একটা ভয়াবহ প্রতিচ্ছবি ছিল বিহার। 2005 থেকে 10, মাত্র এই 5 বছরে নীতিশ সেটাকে কমপ্লিটলি হাল বদলে দিলেন। কিভাবে করলেন? তিনি ফাস্ট ট্র্যাক কোর্ট করলেন। 5 বছরে 2500 কনভিকশন হয়েছে। স্পিডি ট্রায়ালস ফর আর্মস ড্যাকয়েটি কেসেস, খুব দ্রুত যাতে এটা হয় তার ব্যবস্থা করলেন। এবং পুলিশের রিক্রুটমেন্ট হলো 50,000, এবং একটা নিয়োগের ক্ষেত্রেও কেউ কোনো আঙুল তুলতে পারল না। নীতিশ কুমার ফতোয়া জারি করে দিলেন যে এ ব্যাপারে কোনো রাজনৈতিক নেতা যদি হস্তক্ষেপ করেন তাহলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবেন। ফলত বিহারের পুলিশ আজ যতটা
পেশাদারি দক্ষতা অর্জন করেছে, ততটাই তাদের একটা নন পার্টিজান অ্যাটিটিউড আছে। আর এই 5 বছরে আগে যেখানে বিহারে কনভিকশন রেট ছিল মাত্র 1%, সেটা বেড়ে হলো 35%। এবং এর অর্থ সবচেয়ে বড় সামাজিকভাবে যেটা হলো সেটা হচ্ছে মহিলাদের নিরাপত্তা বোধ এক ধাক্কায় অনেকখানি বেড়ে গেল। আর আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? তিনি তার সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে কার্যত একটা দলদাসতন্ত্রে রূপান্তরিত করে দিলেন। এবং তারা যে যার মতো পুলিশের মতো ইউনিফর্ম পরে, ব্যুরোক্র্যাটরা তাদের মতো জামাকাপড় পরে, কিন্তু আসলে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের আর কোনো ভেদরেখাই নেই। সুতরাং নীতিশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পার্থক্য যদি কোথাও থাকে তাহলে সেটা এখানে। এবার আসা যাক মহিলাদের প্রশ্ন। দেখুন, যেই মুহূর্তে দেখা গেল যে বিহারে মহিলাদের ভোট পুরুষের তুলনায় বেশি পড়েছে, 70-72% মহিলা ভোটের লাইনে দাঁড়িয়ে স্বেচ্ছায় ভোট দিয়েছেন, তখনই বোঝা গিয়েছিল নীতিশের জয় অবধারিত। কেননা ভারতবর্ষে কোনো রাজ্যে মহিলাদের মধ্যে কোনো মুখ্যমন্ত্রীর এই ধরনের জনপ্রিয়তা এর আগে কেউ কখনো দেখেনি, ভবিষ্যতেও কখনো দেখবে কিনা আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি না। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সস্তার রাস্তা, অর্থাৎ গরিব গুরব মেয়েদের ভিক্ষার ঝুলিতে মাস গেলে 1000-1200 টাকা ফেলে দাও, আর সেটাই তাকে রিচ পলিটিক্যাল ডিভিডেন্ড দিয়েছে। 2016 দিয়েছে, 2021 দিয়েছে। কিন্তু এই ভিক্ষাদানের যে ব্যবস্থা, সেই রাস্তায় নীতিশ হাঁটেননি। আমাদের এখানে বলা হয় বটে মহিলাদের এম্পাওয়ার করা হয়েছে, আদৌ নয়। মহিলাদের একটু আত্মসম্মান বোধ হয়তো বেড়েছে, অপাত্রে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে আকছাড়, তার চেয়েও বড় কথা এই টাকাটা পেয়ে জীবনের মান কিছুই উন্নত হয়নি, সামান্য পকেট মানি বেড়েছে মহিলাদের এইমাত্র। আর নীতিশ কি করেছিলেন? 2006 থেকে 2025 যদি নীতিশের জমানার দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন উইমেন ওয়েলফেয়ারের নামে, যেটা একটা মাল্টিপ্রং স্ট্র্যাটেজি বললেই ভালো হয়। প্রথম কথা, তিনি পঞ্চায়েতে 50% সিট মহিলাদের জন্য সংরক্ষিত করে দিয়েছেন পঞ্চায়েত এবং পুরসভায়। আজকের বিহারে গেলে আপনারা পায়ে পায়ে দেখবেন মহিলারাই চালাচ্ছে পঞ্চায়েত, এমনকি বহু জায়গায় মেয়র মহিলা। পশ্চিমবঙ্গে মহিলা মেয়র আদৌ আছে কিনা আমি জানি না, থাকলেও হয়তো হাতের করগুনে বলে দেওয়া যাবে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনে পয়সায় মেয়েদের মধ্যে সাইকেল দিয়েছেন বলে বিরাট বুক বাজিয়ে ঘুরে বেড়ান এবং দাবি করেন যে তিনি ভারতবর্ষে প্রথম নাকি এই ধরনের একটা প্রকল্প এনেছেন, আদৌ তা নয়। বিহারে 2007 সালে মেয়েদের জন্য তিনি এই ফ্রি সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিহারে যেভাবে লাগাতার মহিলাদের সেলফ হেল্প গ্রুপ
সরকারি পেট্রোনেজ পেয়েছে। বস্তুত আমাকে যদি বলেন তাহলে শুধুমাত্র তার জন্যই নীতিশকে বিহারের মহিলা কুল আগামী বহুদিন মনে রাখবে। এদের বলা হয় জীবিকা দিদি। 1 কোটি বিহারি নারী আজকে এই যোজনার আওতায় এসছেন। আর চেরি ইন দ্য কেক হচ্ছে, অন দ্য কেক হচ্ছে ভোটের মুখেই 10,000 টাকা একটা বাৎসরিক সাহায্য দান, যেটা একেবারে বিহারের সব অঙ্ক ঝট করে বদলে দিয়েছে। হ্যাঁ, ক্রিটিসিজম যেটা হয়েছে সেটাও অবশ্যই সঙ্গত। কংগ্রেস আরজেডি এরা বলছে যে একদম ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পরেও নীতিশ কুমার এই কাজটা করলেন যেটা তিনি করতে পারেন না, অথচ ইলেকশন কমিশনকে বারবার বলেও তার কোনো সুরাহা আমরা পাইনি। হতে পারে, কিন্তু আলটিমেটলি ভোট হচ্ছে জো জিতা ও সিকান্দার। আর নীতিশ যেভাবে জিতলেন সেটা না হয় বাদই দিলাম। এরপরে এই যে নারী নিরাপত্তার প্রশ্নে তিনি প্রথম কাজ যেটা করলেন সেটা হলো 2016 সালের এপ্রিল মাসে গোটা রাজ্যে অ্যালকোহল ব্যান করে দিলেন, অর্থাৎ প্রহিবিশন শুরু করলেন। এর ফলে বিহারের প্রভূত রাজস্বের ক্ষতি হয়েছে। কিন্তু মহিলারা মনে করেন, আজও মনে করেন 2016 সালে নেওয়া সিদ্ধান্ত যে এটাই তাদেরকে নীতিশের সেরা পুরস্কার। এর ফলে হয়েছে কি, এই যে অ্যালকোহল রিলেটেড ক্রাইম, সেটা ডোমেস্টিক হতে পারে বা আউটসাইডেও হতে পারে, সেটা বিহারে এক ধাক্কায় 60% কমে গেছে। অবশ্যই এর জন্য আর্থিক খেসারত দিতে হচ্ছে বিহারকে, কিন্তু তবু তার পথ থেকে নীতিশ সরেননি। আর আমাদের এখানে ভাঁড়ে মা বাবা নেই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে মদ, বাংলা মদ, ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার্ড বিদেশি মদ, এবং পাড়ায় পাড়ায় মদের দোকান। এবং দেখবেন এই যত হিংসাত্মক ঘটনা ঘটে, অপরাধের ঘটনা ঘটে, তার উৎস যদি সন্ধান করতে যান আপনাকে অ্যালকোহলে যেতেই হবে। এবং অ্যালকোহল আজ has become a license for everyone to consume even in public. কিন্তু পশ্চিমবঙ্গ তো ইউরোপ হয়নি, আমেরিকা হয়নি। আর আপনি বছরের পর বছর কর বসাবেন না, বিরাট একটা ভোটার ফ্রেন্ডলি অ্যাটিটিউড নিয়ে থাকবেন, আর তার মাসুল মদ খেয়ে বাঙালিকে দিতে হবে, এই হচ্ছে আপনার প্রশাসনের টেমপ্লেট। এখন এরপরে ধরুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এখানেও একটা আছে শুনেছি। ওখানে নিয়ম হচ্ছে যে 4 লাখ টাকা লোন অ্যাট 4% ইন্টারেস্ট। ইতিমধ্যে 1.5 লাখ ছেলেপিলে এর সুবিধে নিয়ে নিয়েছে। আর ফ্রি ওয়াইফাই ইন কলেজ, যে কোনো কলেজেই ওয়াইফাই একেবারে ফ্রি। প্রতিটা গ্রামে পাকা সড়ক, প্রতিটি বাড়িতে নলবাহিত জল। এখন ফ্রি ওয়াইফাই ইন কলেজেস, সেটা তো একটা সর্বজনীন ব্যাপার। অন্যদিকে এই যে পাকা রোড তৈরি হয়েছে প্রতিটি গ্রামে, তার
95% ইজ কমপ্লিটেড। নিজের চোখে দেখে এসে তারপরে আপনাদের এ কথা বলছি। আর ট্যাপ ওয়াটার কভারেজ নীতিশের আগমনকালে যখন ছিল 30%, এখন সেটা বেড়ে হয়েছে 96%। জনতা দল ইউনাইটেডের নেতারা অবশ্য দাবি করেন তারা 100% পৌঁছে গেছে। প্রশ্ন হলো, এই কাজটা করা নীতিশের পক্ষে সম্ভবই হতো না যদি না কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এই যে কনস্টিটিউশনালি বাউন্ড যে সাহায্যগুলো কেন্দ্রের করার কথা সেগুলো চালিয়ে না যেতেন। এমনকি যখন হঠাৎ এনডিএর সঙ্গ ছেড়ে নীতিশ কুমার গেলেন লালুর সঙ্গে ঘর করতে, তখনও কিন্তু কেন্দ্র এইসব বিভিন্ন খাতে, প্রাইম মিনিস্টার আবাস যোজনা, সড়ক নির্মাণ, জল জীবন মিশন, এইসব ক্ষেত্রে বিহারের প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করেননি। কেন জানেন? তার সবচেয়ে বড় কথা হচ্ছে পিলফারেজ, অর্থাৎ কেন্দ্রের টাকা যে খাতে বরাদ্দ হয়েছে সেই খাতেই পাই পয়সা ব্যয় করে এবং তার হিসেব নিকেশ নিয়মিত দিল্লির কাছে পাঠিয়ে এমন একটা নজির নীতিশ কুমার তৈরি করেছেন যেটা খুব কম মুখ্যমন্ত্রী ভারতবর্ষে করতে পেরেছে। আর আমাদের চুরি 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 চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি, গ্রাম সড়ক যোজনা চুরি, জল জীবন মিশন চুরি, মানরেগা চুরি। অতএব সংঘাত অনিবার্য। এখন নিজের ভালো আমার মাঝে মাঝে মনে হয় পাগলেও বোঝে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন এই সব খাতে পাঠানো কেন্দ্রের 60% বরাদ্দ আসলে তার পৈতৃক সম্পত্তি, তাহলে পরিণতি যা হওয়ার তাই হয়েছে। আর আমাদের পাশের রাজ্য বিহার ঠিক এই সাহায্যগুলোর উপর নির্ভর করেই গ্রামাঞ্চলের ছবিটা প্রায় আমূল বদলে দিয়েছে। এরপরে স্বাস্থ্যক্ষেত্রে আসা যাক। আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প মমতা বাংলায় চালু করতে দেননি, একটা অদ্ভুত গোয়ার গোবিন্দর মতো অ্যাটিটিউড করে বিহারের মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হননি। এর পাশাপাশি তিনি আবার একটা চিফ মিনিস্টার হেলথ কার্ডও করেছেন। তার ফলে হেলথের দিকে 100টা নতুন মেডিকেল কলেজ হসপিটাল প্ল্যান্ড আছে। আর পাটনাতে যে AIIMS আছে সেটা ফুললি ফাংশনাল। আমাদের কল্যাণীতেও একটা হয়েছে বটে, কিন্তু সেটা কতটা কার্যকর, কতটা দিল্লি বা অন্যান্য জায়গার AIIMS এর সমতুল্য সেটা আপনারাও জানেন, আমিও জানি। আচ্ছা, ডায়ালিসিস ফ্রি, ক্যান্সার ট্রিটমেন্ট ফ্রি। সুতরাং এই যে আমাদের এখানে কিছু ছেঁদো কথা বলা হয়, স্বাস্থ্যসাথী কেউ নিতে চায় না। সরকারি হাসপাতালে তো বিনা পয়সা, ঠিক আছে, কোনো বেসরকারি হাসপাতাল নিতে চায় না। তার কারণ সেখানে এত অদ্ভুত রকম সব প্রাইস স্ট্রাকচার করে রাখা হয়েছে যেগুলো বেসরকারি হাসপাতালগুলোর পক্ষে মানা সম্ভবই নয়। আর দেখবেন মাঝে মাঝেই বছরে 1-2 বার স্বাস্থ্যসাথী না নিলে আমি কিন্তু লাইসেন্স বাতিল করে দেব। একজনের বাতিল হয়েছে বলেও আপনারা শুনেছেন। শুধু তর্জন গর্জন আর একটা ব্যর্থ প্রকল্পকে গায়ের জোরে রূপায়ণ করার চেষ্টা। এর পাশাপাশি কি হয়েছে, এই যে প্রত্যেকটি বাড়িতে আলো পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, সেটা হচ্ছে সৌভাগ্য এবং দীনদয়াল
স্কিমের আওতায় 2,80,00,000 বাড়ি এই স্কিমের আওতায় এসেছে। অ্যাভারেজ সাপ্লাই অফ পাওয়ার ইন বিহার টুডে হচ্ছে 6 ঘন্টা থেকে 22 ঘন্টা পর্যন্ত। এবার আরেকটা বিষয় যেটা ভেরি স্পেশাল টু বিহার, আমাদের পক্ষে ততটা নয়, সেটা হলো এই যে ইবিসি ক্যাটেগরি, এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্ট, 113টা এই ধরনের কাস্ট যারা ডমিনেন্ট ওবিসি নয়, আর্থিক দিক থেকে খুব দৈন্যদশার মধ্যে আছেন, এইরকম 113টা সাবকাস্টকে চিহ্নিত করে তাদের জন্য হোস্টেল, স্কলারশিপ, মাসে 2,500 টাকা পেনশন ইত্যাদির ব্যবস্থা করেছেন নীতিশ। আচ্ছা, রাইট টু পাবলিক সার্ভিসেস বলে একটা স্কিম আছে বিহারে, নীতিশেরই মস্তিষ্ক প্রসূত, যার আওতায় 300টা সার্ভিসকে আনা হয়েছে, যেখানে অনলাইনে বলে দেওয়া আছে যে কোন সময়ের মধ্যে এই সার্ভিসগুলো কমপ্লিটেড হবে। এর ফলে হয়েছে কি, 95% সার্ভিসেসই হ্যাভ বিন ডেলিভার্ড অন টাইম। লোক শিকায়ত নিবারণ পোর্টাল, এটা আমাদেরও এখানে একটা কি সকল লোকপাল আছে, কে আছে আমরাও জানি না, তিনি কি করেন তাও আমরা জানি না, কিন্তু ওখানে যেটা আছে সেটা হচ্ছে এই লোক শিকায়ত নিবারণ পোর্টাল থাকার কারণে লোয়ার ব্যুরোক্রেসি, যেটা পশ্চিমবঙ্গে একদম আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, বিহারে সেখানে দুর্নীতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অর্থাৎ দুর্নীতির উপর চৌকিদারি করার অধিকার নীতিশ বিহারের সাধারণ মানুষকে দিয়েছেন, আর আমাদের দিদিমণি আমাদের হাত থেকে সেটা কেড়ে নিয়েছেন। এমনকি কোনো আরটিআই কোয়ারি যদি সরকারের পক্ষে একটুখানি অস্বস্তিকর হয়, আমি লিখে দিতে পারি আপনারা এই জমানায় তার কোনো উত্তরই পাবেন না। এর পাশাপাশি করেছেন বিহার স্টার্ট আপ পলিসি ইন্ডাস্ট্রিতে। আমার ধারণা এবার জেতার পর ইন্ডাস্ট্রি হবে তার প্রথম প্রায়োরিটি। তারপরে 4টে নিউ এক্সপ্রেসওয়ে, পাটনা, রাঁচি, আমাস, দারভাঙ্গা, ইথানল এবং ফুড প্রসেসিং হাব। এখন এতৎ সত্ত্বেও বিহারের ছবিটা অর্থনৈতিকভাবে এখনো যথেষ্ট মলিন। তার একটা কারণ, শুরুর বেসটা যদি খুব নিচে হয় তাহলে এই 20 বছরের অ্যাচিভমেন্টটাও কম্পেয়ার টু আদার স্টেটস লুকস কোয়াইট ইনঅ্যাডিকুয়েট। ঠিক যেমন ধরুন, লালুর জমানা শেষ হওয়ার পরে বিহারের মানুষের মাথাপিছু আয় ছিল 8,000 টাকা মাত্র, এখন সেটা 60,000 টাকায় পৌঁছেছে। আর 54% মানুষ থাকতেন গরিবী রেখার নিচে, এখন থাকেন 30% মানুষ। সুতরাং সুশাসন, স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, এই 3 স্তম্ভের উপর নির্ভর করে 20টা বছর কাটিয়েছেন নীতিশ কুমার। অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন 1 নম্বর অ্যানিমার্গে। আজ পর্যন্ত কেউ, কোনো রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারেননি। তিনি কোনো পরিবারের সদস্যকে রাজনীতিতে আজ পর্যন্ত আনেননি, এবং হাইয়েস্ট মরাল স্ট্যান্ডার্ড যেটা আমরা একজন রাজনীতিবিদের কাছে প্রত্যাশা করি,
নীতিশ কুমার সেটা হাতে নাতে প্রমাণ করে দিয়েছেন এই বার্তা দিতে যে এখনো সব হারিয়ে যায়নি, এখনো রাজনীতি মূল্যবোধ ভিত্তিক আছে, সহজ সরল জীবনযাপনের উপর ভিত্তি করে আছে, মানুষের প্রকৃত কল্যাণকারী শাসক হিসেবেও আছে। সুতরাং সব মিলিয়ে নীতিশ এমন একটা অপ্রতিরোধ্য জায়গা তৈরি করে ফেলেছেন, যার প্রতিফলন ঘটেছে এবারে বিহারের ভোটে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের কুশাসন বা দুঃশাসনের রেকর্ড কার্ডটা ফেলে ধরলে সত্যি মনে হয় বিহার থেকে তো জঙ্গলরাজ উঠে গেছে, আর পশ্চিমবঙ্গে শুরু হয়েছে গত 15 বছর ধরে বিহারের চেয়েও ভয়াবহ জঙ্গল রানী। নমস্কার, ভালো থাকবেন।